হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের শোনাতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মুভি টাইটানিকের গল্প। টাইটানিক ছিল পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ। টাইটানিক যখন প্রথম যাত্রা শুরু করেছিল তখন যাত্রার আগে প্রধান ক্যাপ্টেন ও নির্মাণকারীরা বলেছিল এই জাহাজটি কখনোই সমুদ্রে ডুববে না, এবং আমরা বাজি ধরে বলতে পারি স্বয়ং সৃষ্টিকর্তাও এই জাহাজকে সমুদ্রে ডুবাতে পারবে না। কিন্তু প্রথম যাত্রার মাত্র কয়েক ঘন্টা পরেই সমুদ্রে থাকা বিশাল আইসবার্গের সাথে ধাক্কা লেগে এই অহংকারের পতন হয়ে যায়, আর টাইটানিক 2240 জন প্যাসেঞ্জার নিয়ে সমুদ্রে ডুবে যেতে শুরু করে। সাথে ডুবে যায় এক অসম্পূর্ণ ভালোবাসার গল্প, যা দর্শকের হৃদয়ে আজও বেঁচে আছে। কেন তাদের সম্পর্কের পূর্ণতা পেল না, আর কেনই বা এই টাইটানিক নামক বিশাল জাহাজের সলিল সমাধি হলো, এই সব তথ্য জানতে আপনাকে দেখতে হবে পুরো মুভির গল্প। এই মুভিটা আপনাকে নিয়ে যাবে জ্যাক রোজের ভালোবাসা আর হার্ট অফ দ্য ওশানের খোঁজে। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের গল্প টাইটানিক। আমাদের আরো আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, আর ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টাইটানিক ডুবে যাওয়ার কয়েক যুগ পর ব্রুক লাভেট নামক একজন ট্রেজার হান্টার এবং তার একটি টিম নিয়ে টাইটানিক জাহাজটি সমুদ্রে যেখানে ডুবে গিয়েছিল সেখানে তারা চলে আসে। তারা জানতে পেরেছিল টাইটানিক যখন ডুবে যায় একটি মহামূল্যবান হীরার তৈরি নেকলেসও হারিয়ে যায়। নেকলেসটির নাম ছিল হার্ট অফ দ্য ওশান, আর ওই নেকলেসটির বর্তমান দাম $400 মিলিয়ন। তাই অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে ওই নেকলেসের খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু তারা যা দেখতে পায় সেটা তারা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। এত বছর পরও টাইটানিক অক্ষত ছিল, তাই তারা নিজেদের জাহাজে এসে সাবমেরিন নিয়ে তল্লাশি শুরু করে, সেখানে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখে। এভাবে খুঁজতে খুঁজতে তারা টাইটানিকের আরো গভীরে প্রবেশ করে, আর তারা হঠাৎ করে একটি ছোট আলমারি দেখতে পায়। এটিকে জাহাজের উপর তুলে নিয়ে এসে তারা অনেক খুশি হয়, কারণ তারা জানতো এই দামি হার্ট অফ দি ওশান নামের ডায়মন্ডের নেকলেসটি এই লকারের মধ্যেই ছিল। তারা মেশিন দিয়ে লকারটি কেটে ভেতর থেকে সেই ডায়মন্ডের নেকলেস বের করার চেষ্টা করে, কিন্তু ব্রুক তার ভেতর থেকে একটি পেপার ছাড়া আর কিছুই পায় না। এতে তার সম্পূর্ণ প্রজেক্ট লস হবে এটি ভেবে সে ভীষণ আক্ষেপ করে, কিন্তু সেখানে থাকা একটি সুন্দরী মেয়ের স্ক্রেচ তার চোখ কপালে উঠিয়ে দিয়েছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ওই মেয়েটির গলায় হার্ট অফ দি ওশান নেকলেসটি পড়ে আছে। এই স্ক্রেচ থেকে ব্রুক অবাক হয়ে যায়, কারণ সেখানে তারিখ লেখা ছিল 14 এপ্রিল 1912, অর্থাৎ এটি টাইটানিক ডুবে যাওয়ার ঠিক একদিন আগের কাহিনী ছিল। এদিকে ট্রেজার হান্টিং এর পুরো কার্যক্রমটাই তারা টিভিতে লাইভ সম্প্রচার করেছিল। এটি দেখে রোজ নামের একজন বৃদ্ধ মহিলা ভীষণ অবাক হয়, কারণ স্ক্রেচের মেয়েটি সে নিজেই। এবার সে ব্রুকের কাছে একটি স্যাটেলাইট কল করে। রোজ নিজের পরিচয় দিয়ে ব্রুককে বলে ছবিতে থাকা ওই মেয়েটি সে নিজেই। রোজের এই কথা শুনে ব্রুক একটি হেলিকপ্টার পাঠিয়ে ওই বৃদ্ধাকে সমুদ্রের মাঝখানে তার জাহাজে নিয়ে আসে, কিন্তু রোজকে নিয়ে আসার কথা শুনে ব্রুক লাভেটের একজন সহকর্মী ভাবতে থাকে ওই মহিলা শো অফ করতে মিথ্যা বলতে পারে। তারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পায় হেলিকপ্টার থেকে একজন সুন্দরী বৃদ্ধ মহিলা নেমে আসে। সে ছিল খুব শৌখিন। তারপর তারা রোজকে রেস্ট নেওয়ার জন্য একটি কামরায় পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর ব্রুক তার এই কামরায় যায় এবং তাকে একটি অ্যানিমেশন ভিডিও দেখায় কিভাবে টাইটানিক ডুবে গিয়েছিল। কিন্তু এটা দেখার পর রোজ তাদের বলে তোমরা খুব সুন্দর একটি ফরেনসিক অ্যানালাইসিস ভিডিও দেখিয়েছো, কিন্তু এটার বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণই আলাদা ছিল। ব্রুক লাভেট তখন রোজকে জিজ্ঞাসা করে টাইটানিক ডুবে যাওয়ার দিন কি ঘটেছিল। তখন রোজ উঠে গিয়ে আবেগপ্রবণ হয়ে চোখ বুলাতে শুরু করে। তার চোখ ছলছল করছিল, আর সে তার পুরনো স্মৃতি মনে করতে শুরু করে। আর তারপর সবাইকে টাইটানিক ডুবে যাওয়ার সেই অদ্ভুত ঘটনাটি সে শোনাতে শুরু করে। আজ থেকে 84 বছর আগে টাইটানিক যখন প্রথম সমুদ্র যাত্রা করার জন্য বন্দরে দাঁড়িয়েছিল, রোজ এই যাত্রার জন্য তখন মোটেও প্রস্তুত ছিল না। সেখানে একটি রেস্টুরেন্টে চেক নামক একটি ছেলে জুয়াতে টাইটানিকের 2টি টিকিট জয় করে, যার জন্য সে ভীষণ খুশি হয়। টাইটানিক আজকে লন্ডন থেকে আমেরিকাতে যাত্রা করবে। গাড়ি দেখে নাম ছিল কিছু ধনী পরিবার যারা এই টাইটানিকে যাত্রা করবে। সেখানে ছিল একটি 21 বছর বয়সী তরুণী। মেয়েটির নাম ছিল রোজ। সে অত্যন্ত সুন্দর চমৎকার একটি মেয়ে। তার সাথে তার মা এবং হবু হাজবেন্ড ক্যাল ছিল, আর তারা টাইটানিকে করে আমেরিকাতে যাওয়ার জন্য উঠেছিল, কারণ আমেরিকাতে গিয়ে তাদের বিয়ে হবে। ক্যাল অনেক উচ্চ শ্রেণীর মানুষ হয়, স্বভাবতই তারা ফার্স্ট ক্লাস ডেকের টাইটানিকের টিকিট সংগ্রহ করেছিল, কিন্তু জ্যাক এবং তার বন্ধুদের কাছে ছিল থার্ড ক্লাস ডেকের টিকিট, যেখানে সব নিচু শ্রেণীর যাত্রীরা উঠেছিল। এদিকে জাহাজ ছাড়ার সময় হলে অনেক লোক এসে টাইটানিক জাহাজকে বিদায় জানায়, কারণ এটি ছিল একটি স্বপ্নের জাহাজ। জ্যাক আর তার বন্ধু ফেব্রিজিও জাহাজের ডেকে এসে সবাই উদ্দেশ্য করে বিদায় জানাতে শুরু করে। যদিও এখানে তাদের পরিচিত কেউই ছিল না, তারপরেও এটা করতে তাদের অনেক মজা লাগছিল। এভাবে বিদায় জানিয়ে স্বপ্নের জাহাজ টাইটানিক সমুদ্রে ভেসে চলা শুরু করে। যাত্রা শুরুর কিছুক্ষণ
এরপর জাহাজের ক্যাপ্টেন সবাইকে নির্দেশ দেয় টাইটানিকের পুরো গতিতে চালানোর জন্য। এদিকে জেক এবং তার বন্ধু টাইটানিকের একদম সামনে চলে আসে এবং তারা দুজন তাকিয়ে পানি ভেদ করে কিভাবে টাইটানিক তরতর করে এগিয়ে যাচ্ছে সেটা দেখতে থাকে। জাহাজে বাকি যাত্রীরাও বাইরে ছিল। জ্যাক নিচে বেশ কিছু ডলফিন মাছ দেখতে পায় যেগুলো টাইটানিকের আগে ভেসে যাচ্ছিল। জ্যাক সেখানে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে বলছিল, আই এম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড। অন্যদিকে ফার্স্ট ক্লাস ডেকে ক্যাল এবং তার পরিবারের লোকেরা মিলে ডিনার করছিল। সেখানে রোজ একটা সিগারেট ধরাতে গেলে তার মা তাকে নিষেধ দেয় এবং ক্যাল তার হাত থেকে সিগারেটটা নিয়ে নষ্ট করে দেয়। এসব নিয়ে রোজ খুবই বিরক্ত ছিল, তাই সে সেখান থেকে উঠে ডেকে চলে আসে। এদিকে জাহাজের ডেকে জ্যাক ছবি আঁকছিল, আর ছবি আঁকাই ছিল জ্যাকের একমাত্র ভালোবাসা আর শখ। ছবি আঁকতে আঁকতে জ্যাকের চোখ যায় উপরের দিকে, যেখানে এসে সুন্দরী রোজ দাঁড়িয়ে ছিল। রোজকে দেখে তার দিকে অপলক দৃষ্টিতে জ্যাক তাকিয়ে থাকে, আর জ্যাককে তখন তার বন্ধুরা বলে, ওদিকে তাকিয়ে লাভ নেই বন্ধু, ওরা ধনী পরিবারের মেয়ে। কিন্তু তারপরেও জ্যাক তার দিক থেকে নিজেকে ফিরিয়ে নিতে পারছিল না। এমন সময় সেখানে রোজের হবু হাজবেন্ড ক্যাল এসে তাকে নিয়ে চলে যায়। রোজের আশেপাশে অহংকারী মানুষগুলোকে দেখে রোজের বেঁচে থাকার ইচ্ছা শেষ হয়ে যায়। তারা অত্যন্ত ধনী মানুষ হলেও তারা নিজেদের স্বাধীনতা বলতে কিছুই রাখেনি। এসব কিছু ভাবতে ভাবতে জীবনের প্রতি বিরক্ত হয়ে সে দৌড়ে জাহাজের একদম ডেকের কাছে চলে আসে। কিন্তু সে যখন দৌড়ে এসেছিল তখন একটা বেঞ্চে জ্যাক শুয়ে আকাশের দিকে তাকিয়েছিল। জ্যাক দেখতে পায় রোজ জাহাজ থেকে সমুদ্রের পানিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। রোজ যখন পানিতে ঝাঁপ দিবে ঠিক করেছে, ঠিক তখনই জ্যাক তার পিছন থেকে ডেকে ওঠে। সে রোজকে বলে, ভুল করেও পানিতে ঝাঁপ দিও না। তার কণ্ঠ শুনতে পেয়ে রোজ পিছনে তাকিয়ে জ্যাককে বলতে শুরু করে, তুমিও ভুল করে আমার কাছে এসো না, তুমি কাছে আসলে আরো তাড়াতাড়ি পানিতে ঝাঁপ দিব। কিন্তু জ্যাক তার কথা না শুনে তার কাছে এসে বলতে শুরু করে, তুমি এখান থেকে ঝাঁপ দিলে আমারও কোনো সমস্যা নেই, তবে মানবিক দিক থেকে ভাবতে গেলে তোমাকে বাঁচানোর জন্য আমাকেও ঝাঁপ দিতে হবে। তবে আমি খুব ভালো সাঁতার পারি, এজন্য হয়তো মরবো না, কিন্তু সমস্যা হচ্ছে সমুদ্রের পানি খুবই ঠান্ডা, তাই ডুবে মরার চেয়ে আমরা বরং ঠান্ডায় ধীরে ধীরে মারা যাব, আর এটা আমাদের প্রচন্ড কষ্ট হবে। জ্যাকের এমন কথা শুনে রোজ ভয় পেয়ে যায়, কারণ সে তো একবারে মরে যেতে চায়। যদি ধীরে ধীরে মারা যায় তাহলে তো অনেক কষ্ট হবে। তাই এসব ভেবে সে মারা যাওয়ার সিদ্ধান্ত থেকে ফিরে আসে। তারপর জ্যাক তাকে বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দিলে সেও ফিরে আসার জন্য তার দিকে ঘুরে তাকায়। কিন্তু যখন রেলিং পার হয়ে উপরে উঠতে যাবে ঠিক তখনই হঠাৎ করে রোজের জামায় তার পা পিছলে সে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু জ্যাক তার হাত ধরে ফেলে। তারপর অনেক কষ্টে তাকে উপরে টেনে তোলে, কিন্তু তোলার সময় রোজ জ্যাকের গায়ের উপর এসে পড়ে। তবে তার চিৎকার শুনে সেখানে কিছু সিকিউরিটি গার্ড চলে আসে। এটা দেখে তারা মনে করে জ্যাক হয়তো রোজের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর সেখানে তার হবু হাজবেন্ড ক্যালকে ডাকা হয়। জ্যাকের রোজের সাথে খারাপ আচরণ করায় তাকে গ্রেফতার করা হয়। কিন্তু পুলিশ যখন তাকে নিয়ে চলে যাবে তখন রোজ তার হাজবেন্ডকে চিৎকার করে বলতে থাকে, সে আমার সাথে কোনো খারাপ আচরণ করেনি, বরং আমাকে সে বাঁচিয়েছে। আমি জাহাজের ডেকে দাঁড়িয়ে নিচের প্রোফাইল দেখার চেষ্টা করছিলাম, তখন প্রায় পড়েই যাচ্ছিলাম, আর সেই মুহূর্তে জ্যাক এসে আমাকে বাঁচিয়েছে। রোজের এই কথা শুনে সেখানে থাকা পুলিশ এজন্য জ্যাককে ছেড়ে দেয়। তারপর ক্যাল যখন রোজকে নিয়ে চলে যাচ্ছিল তখন একজন পুলিশ অফিসার বলে নিজের হবু বউয়ের জীবন বাঁচানোর জন্য ছেলেটাকে কিছু উপহার দিতে। তার এমন কথা শুনে ক্যাল জ্যাককে কিছু টাকা উপহার দিতে চায়। তখন রোজ ক্যালকে বলে, আমার জীবন বাঁচানোর জন্য ওকে তুমি সামান্য কয়টা টাকা উপহার দিচ্ছ। এবার এই কথা শুনে পরদিন রাতে তাদের সাথে ডিনার করার জন্য জ্যাকে আমন্ত্রণ জানায়। এদিকে রাতের বেলা যখন রোজ তার রুমে যাচ্ছিল তার কাছে ক্যাল আসে, তার হাতে একটা ডায়মন্ডের নেকলেস। এই সেই নেকলেস যেটা হার্ট অফ দ্য ওশান নামে পরিচিত, 56 ক্যারেটের পিওর ডায়মন্ড, যেটা লাভেট খুঁজে বেড়াচ্ছিল। এটা পরিয়ে দিতে দিতে সে রোজকে বলে, অতীতে এই লকেটটি পরতো স্পেনের রানী লুইস, আর এখন আমি তোমার জন্য নিয়ে এসেছি কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। ক্যালের এমন কথা শুনে রোজের মনে তার জন্য ভালোবাসা জন্ম নেয়। পরদিন সকালে রোজ যখন জাহাজের ছাদে ঘুরে বেড়াচ্ছিল তখন তার সাথে জ্যাকের দেখা হয়। সে লক্ষ্য করে জ্যাকের হাতে একটি নোটবুক। সে নোটবুকটি কেড়ে নেয় এবং দেখতে পায় সেখানে অনেকগুলো পেন্টিং। এটা দেখে সে ভীষণ মুগ্ধ হয়ে যায় এবং সে জ্যাককে জিজ্ঞাসা করে, এগুলো কি সত্যিই তুমি এঁকেছো? জ্যাক তখন বলে এগুলো সে এঁকেছে, আর এটা হচ্ছে তার অনেক শখ। তখন রোজ লক্ষ্য করলো এই নোটবুকে একটি মেয়ের ছবি বারবার আঁকা ছিল। রোজ তাকে জিজ্ঞাসা করে, এই মেয়েটি কি তোমার গার্লফ্রেন্ড? এর ছবি তুমি অনেকবার এঁকেছো দেখছি। কিন্তু জ্যাক বলে এটা একটা প্রস্টিটিউটের ছবি, আর আমি তাকে টাকা দিয়ে এটা এঁকে নিয়েছি। জ্যাকের ড্রয়িং স্কিল দেখে রোজ অনেক বেশি মুগ্ধ হয়ে যায় এবং তার সাথে মন খুলে গল্প করতে শুরু করে। জ্যাক তার জীবনের সব গল্প রোজকে বলতে শুরু করে। সে আসলে একটা ভবঘুরে ছেলে। সে বহুদিন পর তার বাড়ি অর্থাৎ আমেরিকাতে যাচ্ছে। জ্যাক
জ্যাকের এমন স্বাধীন জীবন দেখে রোজের অনেক ভালো লাগে, কারণ তার জীবন ছিল পরাধীন শৃঙ্খলে আবদ্ধ। সে সবসময় মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতে চাইতো। এভাবে গল্প করতে করতে তারা একে অপরের বন্ধু হয়ে যায়। এমন সময় সেখানে রোজের মায়ের এক বান্ধবী ঘুরতে এসেছিল। মহিলাটি জ্যাককে দেখে বলে, তুমি সেই ছেলে না যে রোজের জীবন বাঁচালে, কিন্তু আজ তো আমাদের এখানে পার্টি, তুমি কি পার্টিতে পরে আসবে? জ্যাক তখন বলে, এই যে এখন যে শার্টটা পরে আছি আমি এটা পরেই পার্টিতে যাব। জ্যাকের এমন কথা শুনে মহিলাটি তার রুমে নিয়ে যায় জ্যাককে। নিয়ে গিয়ে তার ছেলের একটি ড্রেস জ্যাককে পরতে দেয় এবং সেই পোশাক পরার পর জ্যাককে দেখতে সেই ধনী ব্যক্তিদের মতোই লাগছিল। তখন জ্যাক ওই পার্টিতে যায়। পার্টিতে যাওয়ার পর তাকে আর সাধারণ ঘরের কোনো ছেলে মনে হচ্ছিল না। এটা দেখে রোজ মুগ্ধ হয়ে যায়। এরপর ডিনার করতে সে একটি টেবিলে বসে এবং গল্প করতে শুরু করে। রোজ দূর থেকে জ্যাককে খাবারের বিভিন্ন নিয়ম কানুন শিখিয়ে দিতে শুরু করে, কারণ জ্যাক এর আগে কখনো এত লাক্সারিয়াস পার্টিতে অ্যাটেন্ড করেনি। সেখানে জ্যাক তার জীবনের গল্প সবাইকে শোনাতে শুরু করে। সে বলে, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াই, এক শহর থেকে আরেক শহরে। গতকাল আমি একটি ব্রিজের নিচে ঘুমিয়েছিলাম, আর আজকে একটি জুয়া খেলায় টাইটানিকের এই দুটি টিকিট জিতে আপনাদের মতো সুন্দর কিছু মানুষের সাথে আড্ডা দিচ্ছি। আমার লাইফ অনেকটা গেমের মতো। তারা এমন কথাবার্তা শুনে সেখানে থাকা সবাই ইমপ্রেস হয়। তারপর সবাই তাকে ব্রেন্টের পার্টিতে অন্য রুমে চলে যেতে বলে, কিন্তু জ্যাক সেখানে যেতে চায় না, কারণ তার চলে যাওয়ার সময় হয়ে গেছে। তবে যাওয়ার সময় সে রোজের হাতে একটা চিঠি ধরিয়ে দেয়। রোজ দেখতে পায় সেই চিঠিতে লেখা আছে, তুমি কি একটি রিয়েল পার্টিতে যোগ দিতে চাও? তাহলে বাইরের ঘড়ির কাছে আমি দাঁড়িয়ে আছি, এখানে চলে এসো। চিঠিটা পেয়ে রোজ বাইরে এসে জ্যাকের সাথে দেখা করে। তখন জ্যাক তাকে থার্ড ক্লাস প্যাসেঞ্জারের ডেকে নিয়ে যায়। এখানেও সবাই পার্টি করছিল। এখানে সুন্দর সুন্দর বাদ্যযন্ত্র ছিল এবং কোনো নিয়মের বেড়াজালে আবদ্ধ ছিল না, আর সবাই আমোদ ফুর্তি করছিল এবং নাচানাচি করছিল। এখানে ছেলে মেয়ে, যুবক যুবতী, বৃদ্ধ, কিশোর, এমনকি বাচ্চারাও আনন্দ করছিল। এখানে কোনো বিধি নিষেধ ছিল না। রোজ এসব দেখে খুবই মজা পাচ্ছিল, কারণ এমন স্বাধীনতা সে তার জীবনে চেয়েছিল। জ্যাক প্রথমে ছোট্ট একটা বাচ্চা মেয়ের সাথে ডান্স করছিল, আর রোজ একটি চেয়ারে বসে ড্রিঙ্কস পান করছিল। হঠাৎ জ্যাক রোজের কাছে এসে বলে, চলো তুমি আমি একসাথে নাচবো। এই বলে সে তাকে তুলে নেয় এবং তারা দুজনে একসাথে ডান্স করতে শুরু করে। রোজের প্রথমে কিছুটা ইতস্তবোধ হলেও পরে সে সুন্দর করে ডান্স শুরু করে। কিন্তু সমস্যা তখনই বাধে যখন ক্যালের সেক্রেটারি চুপি চুপি এসে সেখানে দেখে যে রোজ এবং জ্যাক খোলাখুলি ভাবে ডান্স করছে। এটা দেখে চুপি চুপি সে সেখান থেকে চলে যায় এবং ক্যালকে সবকিছু জানিয়ে দেয়। রোজ যখন পার্টি শেষ করে নিজের রুমে ফিরে, তখন রোজের মা তাকে অনেক বকাবকি করে। তখন রোজ বলে, আমি শুধু জ্যাকের সাথে একটু পার্টি করতে গিয়েছিলাম। তখন রোজের মা রোজকে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে। বলে, তুমি যদি তাকে বিয়ে না করো তাহলে আমাদেরকে রাস্তায় বসে ভিক্ষা করে খেতে হবে। শুধু এইটুকুই মনে রেখো, সে আমাদের জন্য অনেক করেছে, তাই তোমার তাকেই বিয়ে করতে হবে। আর পরবর্তীতে তুমি যদি ওই রাস্তার ছেলের সাথে দেখা করো তাহলে মনে রেখো, আমি তোমার সাথে আর কখনোই কথা বলবো না। এই বলে রোজের মা সেখান থেকে চলে যায়। এরপর ক্যালের সাথে দেখা হয়। ক্যাল তখন অনেক বকাবকি করে। এছাড়াও সে রোজকে জানায়, তুমি চাইলে আমার সাথে বিয়ে নাও করতে পারো, কিন্তু এটা মনে রেখো, আমি তোমাকে কখনোই ওই রাস্তার ছেলের সাথে যেতে দেব না। ক্যালের এমন বিহেভিয়ার দেখে রোজ খুবই ভয় পেয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় সে জ্যাকের সাথে আর দেখা করবে না। রোজ যখন তার মা এবং ক্যালের সাথে ছাদে ঘুরে বেড়াচ্ছিল, তখন জ্যাক পিছন থেকে রোজকে টেনে একটি রুমে নিয়ে যায় এবং সে কথা বলতে শুরু করে। কিন্তু রোজ তাকে জানায় তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তাছাড়া সে ক্যালকে ভালোবাসে, তাই জ্যাক যেন কখনো তার সাথে দেখা করতে না আসে। কিন্তু জ্যাক তাকে অনেক কিছু বলার চেষ্টা করে। রোজ তার কোনো কথায় পাত্তা না দিয়ে বেরিয়ে চলে যায়। জ্যাক মন খারাপ করে জাহাজের রেলিং এর পাশে এসে দাঁড়িয়েছিল, আর অন্যদিকে রোজও মন খারাপ করে জ্যাকের কথাই ভাবছিল এবং সে অনেক সিদ্ধান্তহীনতায় ভুগছিল। তার জীবনে কোনো স্বাধীনতা নেই, সব সময় অহংকারী মনোভাব নিয়ে সেখানে বেঁচে থাকতে হয়। তার এই বেঁচে থাকার মূল্য কি আছে এটা ভাবতে ভাবতে সে জ্যাকের কাছে চলে আসে এবং তাকে বলে, হ্যালো জ্যাক, আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। সে আরো কিছু বলতে যাচ্ছিল। জ্যাক তখন রোজকে হাত ধরে টেনে নিয়ে জাহাজের ডেকে চলে যায় এবং সেখানে গিয়ে রোজকে বলে 2 হাত প্রশস্ত করে চোখ খুলতে। রোজ অনুভব করে সে উঠছে এবং জ্যাক তাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে কবিতার লাইন শোনাচ্ছে এবং তারপর তারা চুমু খেতে শুরু করে এবং তারা একটি রোমান্টিক মুহূর্ত উপভোগ করে। এরপর রোজ জ্যাককে নিয়ে তার রুমে চলে যায় এবং জ্যাককে বলে, তুমি শুধু আমার এই নেকলেসটি পরিহিত অবস্থায় ছবি এঁকে দিতে পারবে। তখন জ্যাক সম্মতি জানালে রোজ শুধুমাত্র ওই নেকলেসটি পরে তার সামনে শুয়ে পড়ে এবং জ্যাক তার এই অসাধারণ স্ক্র্যাচটি তৈরি করে। তার এই গল্প শুনে সকলের চোখ দিয়ে পানি ঝরছিল। কিন্তু গল্পটা এতক্ষণ রোমান্টিক থাকলেও এবার আসে সবচেয়ে বেদনাদায়ক, লোমহর্ষক আর ভয়ঙ্কর পর্যায়ে।
যায়। যে পর্যায়ে প্রতিটা মানুষের আহাজারিতে পরিপূর্ণ ড্রয়িং করা শেষ হলে রোজ ক্যালের জন্য একটা চিঠি লিখে রাখে এবং ডায়মন্ডের নেকলেসটি জেকের হাতে দিয়ে ওটাকে লকারে রাখতে বলে। তারপর তারা দুজন ওখান থেকে বেরিয়ে পড়ে। তাদের উদ্দেশ্য জাহাজ পরবর্তী কোনো বন্দরে থামলে তারা দুজনে সেখানে নেমে পড়বে এবং পালিয়ে চলে যাবে। তারপর তারা মিলে সুখে সংসার করবে। কিন্তু তারা যখন পালিয়ে যেতে চায় তখন তাদের ক্যালের সেক্রেটারির সামনে ধরা পড়তে হয়। তারপর তারা দৌড়ে স্টোর রুমে চলে আসে। এখানে অনেক মালামাল ছিল যেগুলো লন্ডন থেকে আমেরিকাতে ব্যবসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তারা দুজন কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পারে সামনে সুন্দর একটি পুরনো মডেলের গাড়ি রাখা আছে। এটা দেখে দুজনেই সেই গাড়িতে উঠে বসে এবং জ্যাক ড্রাইভিং সিটে বসে। তারপর সে বলতে শুরু করে, হ্যালো মিস, কোথায় যাবেন? কিন্তু রোজ আসলে এগুলোতে ফুরসত ছিল না। সে জ্যাককে নিজের কাছে টেনে নেয় আর এখানেই তারা দুজন প্রথমবারের মতো মিলিত হয় এবং বেশ কিছুক্ষণ রোমান্টিক মুহূর্ত কাটায়। এরপর তারা দুজন জাহাজের ছাদে এসে চুমু খেতে শুরু করে। আর এদিকে ক্যাল রোজের রুমে এসে সেই লকারটি খুলে সেখানে রোজের ড্রয়িংটি দেখতে পায়। এর সাথে সেই চিঠিও খুঁজে পায় আর সেখানে লেখা ছিল, এখন তুমি আমাদের দুজনকেই লকারের মধ্যে বন্দি করে রাখতে পারো। এটা পড়ার পর ক্যালের মাথায় একটা দারুণ আইডিয়া আসে আর সেই অনুযায়ী সে তার সেক্রেটারিকে কাজে লাগিয়ে দেয়। ওই দিন রাতে প্রচন্ড শীত পড়েছিল। দুজন সেক্রেটারি পাহারা দিচ্ছিল যাতে জাহাজ কোনো বরফের পাহাড়ের সাথে ধাক্কা না লাগে। তারা সামনে দেখতে পেল একটি বিশাল আইসবার্গ এবং তারা ক্যাপ্টেনকে ইনফর্ম করে দ্রুত জাহাজ থামাতে। কিন্তু জাহাজের গতি এত বেশি ছিল যে জাহাজটি থামানো প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। এরপর সকল কর্মীরা নিজেদের কাজে লেগে পড়ে। তারা অনেক কষ্টে জাহাজটিকে ঘোরাতে চেষ্টা করেছিল এবং সকল ধরনের ব্যবস্থা তারা দ্রুত গ্রহণ করতে শুরু করে। কিন্তু তারা সকল চেষ্টায় ব্যর্থ হয় এবং জাহাজের পিছন দিক ওই আইসবার্গের সাথে ধাক্কা লেগে খুব খারাপ ভাবে থেতলে যায়। জেক আর রোজ এবং সকল মানুষ জাহাজে যারা অবস্থান করছিল তারা একটা বিশাল ধাক্কা খেল। বেশিরভাগ শ্রমিকই সেই পানির নিচে আটকে পড়ে। এদিকে জাহাজের প্রধান ক্যাপ্টেন ঘুম ভেঙে উঠে। তখন সে জিজ্ঞাসা করে কি হয়েছে। তারপর সেই ওয়াচম্যান তাকে সব ঘটনা খুলে বলে। আর এটা শুনে প্রধান ক্যাপ্টেন বুঝতে পারে টাইটানিকের কত বড় ক্ষতি হয়েছে। এই প্রধান ক্যাপ্টেনই টাইটানিক নিয়ে যাত্রার আগে অনেক অহংকার করেছিল। টাইটানিক জাহাজ কখনোই সমুদ্রে ডুববে না। আর তার এই অহংকারই একদম ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝে উঠতে পারে না এখন তার কি করা উচিত। তার সব অহংকার পানির সাথে মিশে যাবে। এদিকে থার্ড প্যাসেঞ্জারের ডেকে ইতিমধ্যেই পানি উঠতে শুরু করেছে আর সেখানে থাকা সবাই তাদের নিজেদের জিনিসপত্র নিয়ে আরো উপরে উঠতে শুরু করে। উপরে ফার্স্ট ক্লাস ডেকের মানুষ এখনো জানেই না আসলে টাইটানিক সাথে কি ঘটছে। মানুষ কিছু বুঝতে পারছে না। জাহাজের ছাদে পড়ে থাকা বরফ খণ্ড নিয়ে খেলা শুরু করে আর জ্যাক এবং রোজ সবাইকে সতর্ক করার জন্য উপরে উঠতে শুরু করে। ওঠার সময় তারা ক্যাপ্টেনের মুখে শুনতে থাকে টাইটানিক ভয়াবহ বিপদে পড়েছে। তারপর রোজ এবং জ্যাক তারা বলে আমাদের এখনই মা এবং ক্যালকে সবকিছু জানানো উচিত, তাহলে তারাও সতর্ক থাকতে পারবে। কিন্তু তারা যখন যাচ্ছিল তখন সামনে ক্যালের সেক্রেটারি আসে আর সেই পিছন থেকে জ্যাকের পকেটে চুরি করা সেই ডায়মন্ডের লকেটটি ভরে দেয়। তারপর তারা দুজন রুমে ঢুকলে ক্যাল পুলিশকে বলে জ্যাক আমার উপহার দেওয়া লকেটটি চুরি করেছে। পুলিশ যখন জ্যাককে তল্লাশি করে তখন জ্যাকের পকেট থেকে লকেটটি খুঁজে পায়। এটা দেখে তো জ্যাক নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। চুরি করার অপরাধে জ্যাককে গ্রেফতার করা হয়। অন্যদিকে প্রধান ক্যাপ্টেন জাহাজের সব ইঞ্জিনিয়ার এবং কো ক্যাপ্টেনদেরকে একটি ম্যাপ বের করে বোঝানোর চেষ্টা করে জাহাজের কতটা ক্ষতি হয়েছে। তারপর সকল কিছু পর্যালোচনা করে জানতে পারে আর মাত্র 2 ঘন্টা পরে টাইটানিক সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাবে। সুতরাং এখনই তাদের উদ্ধার কার্যক্রম শুরু করে দেওয়া উচিত। তাই তারা দ্রুত জাহাজে থাকা লাইফ বোট নিচে নামাতে শুরু করে আর এর মধ্যেই পুরো জাহাজের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যে কিছুক্ষণের মধ্যেই টাইটানিক সমুদ্রে ডুবে যাবে। এই খবর জানার পর মানুষ এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। জাহাজের মানুষের নার্ভাসনেস কাটানোর জন্য সুন্দর মিউজিক বাজানো হয়। রোজের মা এবং ক্যাল লাইফ বোটে ওঠার জন্য অপেক্ষা করছিল, কিন্তু রোজ সেখান থেকে পালিয়ে জ্যাককে খুঁজতে শুরু করে। আর জ্যাকের সামনে ছিল ভয়ঙ্কর বিপদ, কেননা ক্যালের সেক্রেটারি প্রতিশোধ নেওয়ার জন্য একটি পিস্তল হাতে নিয়ে তাকে মারতে শুরু করে। তারপর সে জ্যাকের হাত খোলার চাবিটা নিজের পকেটে নিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার কিছুক্ষণ পর জ্যাকের রুমে পানি প্রবেশ করতে শুরু করে। জ্যাক কিছুতেই বুঝতে পারে না সে এখন কি করবে, কারণ তার হাত বাঁধা ছিল। সে এখন চাইলেও এখান থেকে পালাতে পারবে না। সে বুঝতে পারে এখানেই তার মৃত্যু অবধারিত আর তার জীবন এখানেই শেষ। তবে রোজ তাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু সে জানতো না আসলে জ্যাক কোথায় বাঁধা রাখা হয়েছে। তাই এদিক সেদিক সে ছোটাছুটি করতে থাকে। সে যত নিচে নামছিল ততই পানি বাড়ছিল। তারপরও ভয়ে পালিয়ে না গিয়ে সে জ্যাককে খুঁজে বের করার জন্য তার নাম ধরে ডাকতে শুরু করে। রোজ অবশেষে জ্যাককে খুঁজে পায় এবং সে দেখে জ্যাকের হাতে হাত করা পড়া এবং সে এইটি খোলার জন্য চাবি খুঁজতে থাকে, কিন্তু সে চাবিটা কোথাও খুঁজে পায় না। তবে সে থেমে না থেকে হাত করা কাটার জন্য কিছু পাওয়া যায় কিনা সেটা খুঁজতে বাইরে বের হয়। একটা দেওয়ালে সে একটি কুঠার ঝুলানো দেখতে পায়
যায়। দ্রুত সেটা খুলে নিয়ে এসে সে অনেক সাহস করে জ্যাকের হাত করায় কূপ বসায়। তারপর জ্যাকের কোনো ক্ষতি না হয়ে সেটা খুলে যায়। জ্যাক মুক্তি পাওয়ার সাথে সাথে তারা দুজন সেখান থেকে পালাতে শুরু করে। ইতিমধ্যে পানি অনেক বেড়ে গেছে, তাছাড়া তাদের বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। এদিকে টাইটানিক প্রায় অর্ধেক পানিতে ডুবে গেছে। জাহাজের কর্তৃপক্ষ ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার ও মহিলাদের আগে লাইফ বোটে উঠাচ্ছিল, কিন্তু থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের তারা কোনো গোনায় ধরেনি, বরং তারা এই গরিব মানুষদের ভিতরে আটকে রাখা দরজাগুলো লক করে দেয়। জ্যাক এবং রোজ এতক্ষণে এখানে পৌঁছে গিয়েছিল। জ্যাক সেখানে তার বন্ধু এবং টমিকেও খুঁজে পায়। তারপর তারা চারজন মিলে অন্যদিকে কোনো রাস্তা আছে কিনা সেটা খোঁজার জন্য বের হয়ে যায়। তবে সেখানেও দরজা লক করা ছিল। তারা চারজন একটি সোফা নিয়ে দরজা ভেঙে ফেলে। আর এদিকে ক্যাল এবং তার সেক্রেটারি কোনো লাইফ বোটের জায়গা আছে কিনা সেটি খোঁজ করতে থাকে। সে যখন চলে যাবে তখন সে জ্যাক এবং রোজকে দেখতে পায়। এখানে জ্যাক রোজকে একটা বোটে তুলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু রোজ তাকে ছেড়ে কখনোই যেতে চাইছিল না। সেই সময় ক্যালের রোজকে বলে, তুমি মহিলাদের ওই বোটে চলে যাও, আমি জ্যাককে নিয়ে অন্য একটা বোটে চলে আসছি। কিন্তু প্রথমে সে ক্যালকে বিশ্বাস করতে না চাইলেও পরে তার কথায় রাজি হয় এবং সে একটা বুটে উঠে পড়ে। তবে কিছুটা নেমে সে বুঝতে পারে ক্যালকে বিশ্বাস করা তার ঠিক হয়নি, তাই সে দ্রুত নৌকা থেকে ঝাঁপ দিয়ে জাহাজে উঠে যায়। এটা দেখে জ্যাক তার দিকে দ্রুত ছুটে যেতে শুরু করে আর ক্যাল তাদের পিছন নেয়। ক্যাল উপর থেকে দেখতে পায় জ্যাক রোজকে চুমু দিচ্ছে, আর এটা দেখে তার মাথায় আর কোনো কিছু কাজ করে না। সে তার সেক্রেটারিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তারা কোমর থেকে একটা পিস্তল জ্যাকের দিকে গুলি করতে শুরু করে। তারা বাঁচার জন্য পালাতে শুরু করলেও ক্যাল তাদের ছাড়ে না। তবে গুলি করতে করতে শেষমেশ ক্যালের পিস্তলের বুলেট শেষ হয়ে যায়, তাই সে নিজে আশা ছেড়ে দেয়। জ্যাক রোজকে নিয়ে পালাতে পালাতে জাহাজের একদম নিচে চলে এসেছিল, আর সেখানেও পানি ভর্তি হয়ে গেছিল। কিন্তু তাদের যেভাবেই হোক বাঁচতে হবে, তাই তারা দ্রুত উপরে ওঠার জন্য রাস্তা খুঁজতে থাকে। তারা দুজন একটা রাস্তা পেয়েও গিয়েছিল, কিন্তু তারা একটি পথ পেয়ে গেলেও সেখানে দরজার তালা দেওয়া ছিল। জ্যাক তালাটা ভাঙার চেষ্টা করলেও সে কোনোভাবেই ভাঙতে পারে না। তবে তখনই একজন লোক সেখান দিয়ে যাচ্ছিল, যার কাছে দরজার চাবি ছিল। জ্যাক লোকটাকে থামালে সে চাবি দিয়ে তালাটা খোলার চেষ্টা করে, কিন্তু লোকটার হাত থেকে চাবি পড়ে গেলে সে আর ওইটা না তুলেই সেখান থেকে পালিয়ে যায়। পানিতে ডুব দিয়ে সেই চাবিটি তুলে নিয়ে আসে। তারপর দুজন সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে প্রধান ক্যাপ্টেন মন খারাপ করে জাহাজের এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল। তখন একজন বৃদ্ধ মহিলা তার কাছে এসে জিজ্ঞাসা করে, ক্যাপ্টেন আমরা এখন কোথায় যাব প্লিজ বলুন। কিন্তু ক্যাপ্টেন তার কোনো কথার উত্তর না দিয়ে সামনের দিকে চলে যেতে শুরু করে। সে জাহাজের কন্ট্রোল রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। সেখানে পানি ভর্তি ছিল। ভিতরে গিয়ে সে নীরবে অপেক্ষা করতে থাকে। তখন হঠাৎ করে তার চারপাশ থেকে জাহাজ ভেঙে পানি চলে আসে। এভাবেই ক্যাপ্টেনের সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। এদিকে জাহাজ খুব দ্রুতভাবে ডুবে যেতে শুরু করে, কিন্তু তখনও জ্যাক বোট খুঁজে পায়নি। তারা সমস্ত মানুষজনের মধ্যে জাহাজের উপরে একটি অংশে উঠার চেষ্টা করে, কিন্তু ওই অংশটা পুরোপুরিভাবে খাড়া হয়ে গিয়েছিল। তারা দুজন অনেক চেষ্টা করে জাহাজের রেলিং ধরেছিল। এখানেই জ্যাকে মনে করিয়ে দেয় বহু মানুষের উপর থেকে নিচে পড়ছিল। সমুদ্রের পানি এত পরিমাণে ঠান্ডা ছিল যে মানুষগুলো পানিতে এসে পড়ছিল আর তারা সাথে সাথে জমে বরফ হয়ে যাচ্ছিল। জাহাজটা দূর থেকে ডুবে যেতে দেখা যাচ্ছিল। রোজের মা এবং অন্যরা জাহাজের একটা অংশ যখন ভেঙে যায় তখন তারা পানিতে ডুবে যায় এবং আরেকটা অংশ ভাসতে শুরু করে, যেখানে শত শত মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছিল। একজন লোক রোজকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছিল, এতে করে রোজ নিজে ডুবে যাচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে জ্যাক লোকটাকে মেরে তাড়িয়ে দেয়। জ্যাক রোজকে এক টুকরো কাঠের উপর উঠিয়ে দেয়। সেখানে শুধু একজনে ওঠার মতো জায়গা ছিল, তাই রোজকে উঠিয়ে দিয়ে জ্যাক পানিতে সাঁতরাতে থাকে। ওখানে পড়ে থাকা সব মানুষরাই সাঁতরানোর চেষ্টা করছিল, কিন্তু আটলান্টিক মহাসাগরের পানি এতটাই ঠান্ডা ছিল যে কয়েক মিনিটের মধ্যে মানুষ বরফের মতো জমে যেতে শুরু করে। তাদের চারপাশে পরিবেশ নিস্তব্ধ হতে শুরু করে এবং মানুষের আহাজারিতে সারা জায়গা পরিপূর্ণ হয়ে যায়। রোজ তখন জ্যাককে বলে, জ্যাক চারপাশে সবাই শান্ত হয়ে যাচ্ছে। জ্যাক বলে, তুমি ভয় পেও না, কিছুক্ষণের মধ্যেই বোট চলে আসবে, আমরা বেঁচে যাব। কিন্তু রোজ, আমি অনেক ভয় পাচ্ছি। তাই জ্যাক আবারও তাকে বলে, আমাদের ভাগ্য ভালো ছিল, তাই আমি টাইটানিকের টিকিট পেয়েছিলাম আর তোমাকেও দেখতে পেলাম। জ্যাক বলে, তুমি আমাকে কথা দাও, পরিস্থিতি যতই খারাপ হোক তুমি কখনো সাহস হারাবে না। রোজ তখন তাকে কথা দেয়। কিছুক্ষণ পর কয়েকজন নাবিক বুট নিয়ে আসে। সেখানে অনেক মানুষ মরে পড়েছিল। এসব দেখে একজন বলে, আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে। তাদের কথা শুনে রোজের চোখ খুলে। রোজ জ্যাককে ডাকতে শুরু করে, কিন্তু জ্যাক আর কোনো সাড়া দেয় না। রোজকে বাঁচানোর জন্য জ্যাক নিজের জীবন দিয়ে দেয়। রোজ চোখ বন্ধ করে, কিন্তু তখনই তার জ্যাকের বলা কথাগুলো মনে পড়ে। রোজের বাঁচার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু সে জ্যাককে কথা দিয়েছিল সে বেঁচে থাকবে, তাই সে বাঁচার জন্য সেই লাইফ বোটকে ডাকতে থাকে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের
হচ্ছিল না। রোজ অনেক কষ্টে একজন মৃত অফিসারের বাঁশি হাতে নেয়, পরে সেটা দিয়ে নাবিকদের ডাকে আর তারপরে তারা রোজকে উদ্ধার করে। পরের দিন তাদেরকে নিয়ে যাওয়া হয় জাহাজে। ক্যাল রোজকে খুঁজে থাকে, কিন্তু রোজ ক্যালকে দেখে নিজের মুখ ঢেকে রাখে। আর এভাবেই রোজ বেঁচে গেলেও জ্যাক কিন্তু নিজের জীবন দিয়ে দেয়। এরপর বর্তমানের সিন দেখানো হয়, যেখানে রোজ তার জীবনের গল্প শেষ করে। রোজ জাহাজের কেবিন থেকে বের হয়ে সেই পুরনো স্মৃতিগুলো মনে করতে করতে হার্ট অফ দ্য ওশান নামের হীরার নেকলেসটি সমুদ্রের মাঝখানে ফেলে দেয়। এই নেকলেসটি যে তার কাছে এখনো থেকে গিয়েছিল সেটা কাউকে সে বলে না। আসলে যখন ক্যাল তার নিজের কোটটা খুলে রোজকে পরিয়ে দেয়, তখন সে কোটের পকেটে এই হীরার ডায়মন্ড থেকে গিয়েছিল। জ্যাকের সাথে দেখা হওয়ার পরে রোজ তার জীবনের অর্থ খুঁজে পেয়েছিল, তাই জ্যাকের স্মৃতি সাথে নিয়ে সে পুরো পৃথিবী ঘুরছে। রোজ জ্যাকের কথা অনুযায়ী জীবনের প্রতিটি মুহূর্ত সত্যিকার অর্থে উপভোগ করছে, কিন্তু সেটা ছিল রোজের কাছে স্বপ্নের পৃথিবী, যেখানে টাইটানিক জাহাজ আর জাহাজের সব মানুষ আগের মতোই ছিল। রোজ জ্যাককে নিয়ে আবারও স্বপ্ন দেখে, যেখানে জ্যাক রোজের জন্য সেই ঘড়িটার সামনে অপেক্ষা করছে। আর এভাবেই তাদের ভালোবাসার কাহিনী অসম্পূর্ণ থেকে যায়। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই কাহিনী? আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।